সোফার যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, হ্যাঁ, তো সেখানে কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ছিল না। এখন প্রথম জাস্ট আমরা কমিউনিকেশন থিওরি কোর্সে মানে কোর্সের জাস্ট বেসিক কিছু কনসেপ্ট ডেভেলপ করার চেষ্টা করছি। তো এখন আসলে আমাদের বিষয়গুলোর সাথে আসলে মানে ইঞ্জিনিয়ারিং এর সাথে আসলে ম্যাথের একটা রিলেশন আছে। আর ইঞ্জিনিয়ারিং আমরা যেসব চিন্তা করি সেসব চিন্তা ভাবনাকে আসলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দ্বারা প্রকাশ করতে হয়। তো এই কারণে আমাদের যেই ঘটনাগুলো আমরা চিন্তা করতেছি, যে বিষয়গুলো ডিজাইন করব, সেই সিস্টেম নিয়ে চিন্তা করতেছি, সিস্টেমটাকে আমরা আমাদের আসলে বিভিন্ন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দ্বারা প্রকাশ করতে হবে। তো এখন সেই হিসাবে আমাদের প্রথমে যে বিষয়টা আমাদের আসছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি। আচ্ছা, এখন ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি নিয়ে অলরেডি আপনারা আসলে স্টাডি করেছেন। এটা কবে স্টাডি করছেন? এটা হচ্ছে গত সেমিস্টারে, ঠিক আছে? অর্থাৎ আপনাদের এর আগের সেমিস্টারে কন্টিনিউয়াস সিগন্যালস লিনিয়ার সিস্টেম কোর্স ছিল। তো সেই কোর্সে আসলে এই ফুরিয়ার ট্রান্সফর্মের ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি নিয়ে পড়ানো হয়। তো এই জন্যই এটা আসলে এই সিগন্যালস এন্ড সিস্টেমস এই কোর্সটা হচ্ছে আপনাদের এই কোর্সের প্রিরিকুইজিট। আচ্ছা, তো দেখেন যে এই ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টিকে তাহলে কি বলে? এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মের ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি। আচ্ছা, তো ফুরিয়ার ট্রান্সফর্মের ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টিতে যে বিষয়টা আমাদের বলে যে দেখেন যে এখানে ফুরিয়ার ট্রান্সফর্মের যে সংজ্ঞা সেটা কি পাশে লেখা আছে যে g অফ ওমেগা ইকুয়াল টু, এখানে একটা ইন্টিগ্রেশন সাইন আছে, ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি g অফ t e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা t। তো এখানে ফুরিয়ার ট্রান্সফর্ম দ্বারা কি করা হয়? যে ফুরিয়ার ট্রান্সফর্ম দ্বারা দেখেন যে একটা সিগন্যালকে উইথ রেসপেক্ট টু ফ্রিকোয়েন্সি সাপেক্ষে প্রকাশ করা হচ্ছে, তাই না? যে তার ফ্রিকোয়েন্সি বিভিন্ন কম্পোনেন্টে যে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে তার যে ম্যাগনিটিউড বা ফেজ যেভাবে পরিবর্তন হচ্ছে কোনো একটা সিগন্যালের, সেই বিষয়টা অ্যানালাইসিস করার জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা ব্যবহার করি। তো দেখেন যে এখানে ওমেগা কিছু সিম্বল, ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি সিম্বল এবং টি কিছু সিম্বল টাইম, ঠিক আছে? এখানে টি দ্বারা টাইম বলতে সময়ের সাপেক্ষে সিগন্যালটাকে প্রকাশ হচ্ছে জি অফ টি এবং ফ্রিকোয়েন্সি সাপেক্ষে সিগন্যালটাকে প্রকাশ করা হচ্ছে জি অফ ওমেগা। ছোট হাতের জি দ্বারা আমরা টাইম ডোমেইন এবং ক্যাপিটাল জি দ্বারা ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন বোঝাচ্ছি। তো এখন দেখেন যে এখানে যে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি কি বলে, যে দেখেন যে খেয়াল করে দেখেন যে কি লেখা আছে, if g of t মানে if g of the Fourier transform of g of t is g of omega, এই লেখাটার মানে কি? যদি g of omega g of t এর ফুরিয়ার ট্রান্সফর্ম হয় তাহলে g of t e to the power j omega c t এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম হবে g of omega minus omega c। কথাটা আবার খেয়াল করে শুনেন যে আমাদের এই বৈশিষ্ট্যটার উপর ভিত্তি করে আমাদের মডুলেশন কাজ করে। দেখেন যে আমরা মডুলেশন নিয়ে কি বলছি, যে মডুলেশন দ্বারা আসলে আমাদের যে বেসব্যান্ড সিগন্যালকে আমরা শিফট করব ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে? বেসব্যান্ড সিগন্যালকে আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে শিফট করব। তো এখন এই ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টির উপর ভিত্তি করে মূলত আমাদের মডুলেশন কাজ করে, হ্যাঁ, অ্যামপ্লিটিউড মডুলেশন কাজ করে। এইজন্যই আমাদের এই ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টিতে আমরা শক্তি স্টাডি করতেছি। তো দেখেন এখানে g of t যদি হয় g of t এর ফুরিয়ার ট্রান্সফর্ম যদি হয় g of omega, তাহলে g of t e to the power j omega c t এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম হবে g of omega minus omega c, ঠিক আছে? এটা একটা বৈশিষ্ট্য এবং নিচে এটার ছোট একটা প্রুফ দেয়া আছে। প্রুফটা আপনাদের স্টাডি করা লাগবে না, বাট আপনাদের ইন্টারেস্ট যদি থাকে ডিটেইলসে এক্সপ্লোর করতে পারেন, ঠিক আছে? আর এটা আপনাদের অলরেডি গত সেমিস্টারে কোর্সের অংশই ছিল, তাই না? পড়ানোর কথা। আর তো এইটা কি সিগন্যাল সিস্টেমস কোর্সের অংশ আর কি। তো আমাদের প্রুফটা লাগবে না, আপনাদের শুধু এই বৈশিষ্ট্যটা অ্যাপ্লাই করতে হবে। মানে আমাদের এই কোর্সটা হচ্ছে আমরা গত সেমিস্টারে যে মানে এর আগের কোর্সে যেসব পড়াশোনা করে আসছে এগুলোর আর কি অ্যাপ্লিকেশন।
তো এখন g অফ t j ওমেগা c t এটার ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে g অফ ওমেগা মাইনাস ওমেগা c। এখন এই যে দুইটা সিম্বল যে g অফ ওমেগা আর g অফ ওমেগা মাইনাস ওমেগা c, হ্যাঁ এই দুটো সিম্বলের আসলে সিগনিফিকেন্স কি? হ্যাঁ এখানে দেখেন যে ব্র্যাকেটে কিন্তু ওমেগা লেখা আর এখানে ব্র্যাকেটের ভিতরে ওমেগা মাইনাস ওমেগা c লেখা। এখন এই দুটো আসলে আমাদেরকে কি তথ্য দিচ্ছে, হ্যাঁ কি বোঝাচ্ছে আপনাদের, হ্যাঁ সিগনিফিকেন্সটা কি? এখন সিগনিফিকেন্স বোঝার জন্য আমরা একটু পরেই একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দ্বারা স্পেকট্রাম শিফটিং এর বিষয়টা নিয়ে কথা বলবো। আর এমনিতে g অফ ওমেগা মাইনাস ওমেগা c বলতে বোঝায় যে g অফ ওমেগা সরে গেছে ওমেগা c তে। g অফ ওমেগা মাইনাস ওমেগা c এই জিনিসটার মানে কি? এটা হচ্ছে সরে গেছে যে g অফ ওমেগা সরে গেছে কোথায়? ওমেগা c তে। এই জিনিসটার মানে কথায় প্রকাশ যদি করি তাহলে এটা মানে হচ্ছে g অফ ওমেগা সরে গেছে, শিফট হয়েছে কোথায়? ওমেগা c ফ্রিকোয়েন্সিতে। ঠিক আছে? আচ্ছা একই ভাবে দেখেন যে এখানে দেখেন যে আমাদের e টু দি পাওয়ার, এখানে দেখেন কি লেখা আছে e টু দি পাওয়ার j ওমেগা c t, তাই না? এখানে j হচ্ছে কি? এই ইমাজিনারি নাম্বার j হচ্ছে √(-1). এখানে ওমেগা c টা হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। আর এই e টু দি পাওয়ার j ওমেগা c t এখানে তো j হচ্ছে কি? এই যে ইমাজিনারি নাম্বার যে √(-1). ওমেগা c হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আর t দ্বারা তো টাইম বোঝায়, সেটা তো জানেন তাই না? t দ্বারা হচ্ছে টাইম বোঝাচ্ছে। তো এখানে এই যে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল মানে সংজ্ঞাটা কেমন দাঁড়ায় যে g অফ t যদি হয়, g অফ t এর ফুরিয়ার ট্রান্সফর্ম যদি হয় g অফ ওমেগা, তাহলে g অফ t e টু দি পাওয়ার j ওমেগা c t এটার ফুরিয়ার ট্রান্সফর্ম হবে g অফ ওমেগা মাইনাস ওমেগা c। এবং এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে g অফ ওমেগা সরে গেছে ওমেগা c ফ্রিকোয়েন্সিতে। আর আমি আরেকটা পরিচয় দিলাম যে এই যে কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালের বিভিন্ন যে টার্ম সেগুলোর পরিচয় কি? ওমেগা c হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, j হচ্ছে ইমাজিনারি নাম্বার √(-1) আর t হচ্ছে টাইম। ঠিক আছে? মানে t টা হচ্ছে ভেরিয়েবল। এখানে ওমেগা যেমন একটা ভেরিয়েবল, ঠিক আছে? ওমেগা যেমন একটা ভেরিয়েবল, ফ্রিকোয়েন্সি ভেরিয়েবল, t এর টাইম। ঠিক আছে? ওমেগা c টা কিন্তু ভেরিয়েবল না, ওমেগা c টা কিন্তু কনস্ট্যান্ট মান। এটা কিন্তু ওমেগা c এটা কিন্তু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু একটা ফিক্সড মান, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? মানে কোনটা আপনার ভেরিয়েবল কোনটা ফিক্সড মানে কনস্ট্যান্ট সেটা আপনাকে আসলে বোঝা লাগবে। ভেরিয়েবল মানে তো বুঝে যেটার উপর আসলে ওই ফাংশনের মানটা চেঞ্জ হচ্ছে, ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ তো মানে এখানে ক্যাপিটাল জি ব্র্যাকেটে ওমেগা লেখা, এটার মানে হচ্ছে ওমেগার মান পরিবর্তনের সাথে সাথে আমাদের যে জি এর যে মান চেঞ্জ হবে সেটা আমরা জানতে হবে। যে এই কথাটা এই জিনিসটা সিগনিফিকেন্স কি আছে এটা কিন্তু অনেকে মিসআন্ডারস্ট্যান্ড করে যে এইটা আসলে কি বোঝায়, এটা ইন্ডিকেট করে এটার সিগনিফিকেন্স কি। এই সিম্বলের সিগনিফিকেন্স কি যে আমার ওমেগা পরিবর্তন, অর্থাৎ ওমেগা মানে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ রেডিয়ান ফ্রিকোয়েন্সি। এখানে জি অফ এফ ও ইউজ করা যায় যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্মটা রেডিয়ান ফ্রিকোয়েন্সিতে না করি হার্টজে প্রকাশ করি, তো এফ ও লেখা যায় জি অফ এফ, ছোট হাতের এফ। ঠিক আছে? তো এখানে ওমেগা দ্বারা ফ্রিকোয়েন্সি বোঝানো হচ্ছে, ফ্রিকোয়েন্সি রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে? ওমেগা হচ্ছে এখানে ভেরিয়েবল কিছু, আর ওইখানে আবার ওই এদিকে আবার টি হচ্ছে কি টাইম বুঝাচ্ছে, এই ওইটা কিন্তু আরেকটা ভেরিয়েবল সময় বুঝাচ্ছে আর কি। তো এই বিষয়গুলো আসলে মাথায় রাখবেন যে আপনি এই কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড টার্ম, হ্যাঁ এই জিনিসটা আন্ডারস্ট্যান্ডিংটা যাতে প্রপার হয়। হ্যাঁ আচ্ছা, তো এখন দেখেন যে আমরা এখন পর্যন্ত দুইটা বিষয় জানছি। একটা হচ্ছে কি যে এই কথাটার পরিচয় কি, আসলে এই কথাটার পরিচয় সম্পর্কে জানছি এবং এটার সিগনিফিকেন্স সম্পর্কে জানছি, এবং আমাদের যে বিভিন্ন টার্ম গুলো আছে সেই টার্মগুলোর পরিচয় নিয়ে আমরা দেখলাম। ঠিক আছে? তো এই বিষয়টা যদি আন্ডারস্ট্যান্ড যদি করতে পারেন, রিয়েলাইজ যদি করতে পারেন, তাহলে আমরা আসলে সামনে আগাতে পারি। তো দেখেন যে আমাদের নিচে এটার পরিচয়টা সংজ্ঞাটা লেখা আছে, আমি যেটা মুখে বললাম সেটার কথায় প্রকাশ আছে। দিস প্রপার্টি স্টেটস দ্যাট the multiplication of a signal by a factor e to the power j omega ct shifts the spectrum of the signal by omega c.
আমি যেটা কথা বললাম সেটা সেটা এখানে লেখা আছে যে এই প্রপার্টিটা বলে যে আমাদের কোনো একটা সিগন্যালকে যদি e টু দি পাওয়ার j ওমেগা c দ্বারা যদি গুণ করা হয় তাহলে এই ঘটনাটা আসলে এই সিগন্যাল স্পেকট্রামকে শিফট করবে মানে সরাবে ওমেগা c ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন যে আমরা কি এখানে কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালের পাওয়ার হচ্ছে পজিটিভ, তাই না? যে প্লাস e টু দি পাওয়ার j ওমেগা c t। একইভাবে উই অলসো হ্যাভ, একইভাবে যদি আমরা এই কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালের পাওয়ারটা যদি মাইনাস যদি নেই অর্থাৎ e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা c t তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি অনুযায়ী আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মটা হবে g অফ ওমেগা প্লাস ওমেগা c, g অফ ওমেগা প্লাস ওমেগা c। এখানে কি, এখানে কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালের পাওয়ারটা হচ্ছে পজিটিভ e টু দি পাওয়ার j ওমেগা c t এবং আমাদের এখানে সরে গেছে কোথায়, ওমেগা c ফ্রিকোয়েন্সিতে, এবং আমরা লিখতে পারি ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে j অফ ওমেগা মাইনাস ওমেগা c, যেখানে আমাদের যদি এই কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল যদি এমন হয় যে e টু দি পাওয়ার j ওমেগা মাইনাস j ওমেগা c t তাহলে আমাদের কি দাঁড়াবে g অফ ওমেগা প্লাস ওমেগা c। হ্যাঁ, এটা ইন্ডিকেট করবে যে আমাদের এই g অফ ওমেগা সরে গেছে মাইনাস ওমেগা c ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে? এটার সিগনিফিকেন্স কি? এটার সিগনিফিকেন্স হচ্ছে g অফ ওমেগা সরে গেছে কোথায়, মাইনাস ওমেগা c ফ্রিকোয়েন্সিতে, ওকে? আচ্ছা, তো আমরা যদি এতটুকু যদি বুঝতে পারি তাহলে আমরা সামনে আগালে আপনার এর পরের টপিকগুলো বুঝতে পারবেন। কোন কোশ্চেন আছে একটু তো ওই কি স্যার এরকম ডেরিভেটিভ আসবে না, এটা আসলে আমাদের ফর্মুলাটা তো আমরা জানি। হ্যাঁ, এটা আপনাদের বুঝতে হবে তাহলে কি পরবর্তী টপিকগুলো আপনি বুঝতে পারবেন। তো দেখেন যে আমরা জানলাম যে আমাদের ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি অনুযায়ী আমরা কোনো একটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা যদি একটা ফাংশনকে যদি গুণ করি তাহলে এই ফাংশনটা ওমেগা c অথবা মাইনাস ওমেগা c ফ্রিকোয়েন্সিতে সরে যায়। কিন্তু এই কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল এটা কোনো রিয়েল ফাংশন না, ঠিক আছে? e টু দি পাওয়ার j ওমেগা c এটা কোনো রিয়েল ফাংশন না। তো যার কারণে আমরা প্র্যাকটিক্যালি জেনারেট করার জন্য এমন একটা ফাংশন দরকার যেটা আমরা প্র্যাকটিক্যালি আমরা রিয়েলাইজ করতে পারবো বা জেনারেট করতে পারবো। ফর एग्जांपल আপনি যখন ল্যাব এক্সপেরিমেন্ট করতে যান তখন কি আপনার সিগন্যাল জেনারেটর থেকে সাইন ওয়েভ জেনারেট করেন, তাই না? দেখো সাইন ওয়েভ জেনারেট করার কারণ কি? কারণ আমরা সাইনোসয়েডাল সিগন্যাল দ্বারা যদি আমাদের একটা সিগন্যালকে যদি গুণ করি তাহলে হচ্ছে এই ফ্রিকোয়েন্সি শিফটিং ঘটবে। আমাদের ল্যাব এক্সপেরিমেন্টে ওই কাজটা করার কারণ কি যে আপনারা ক্যারিয়ার সিগন্যাল হিসেবে একটা সাইন ওয়েভ সিলেক্ট করতেছেন, তাই না? তো সাইন ওয়েভ সিলেক্ট করার কারণ হচ্ছে এই সাইন ওয়েভ প্র্যাকটিক্যালি রিয়েলাইজ করা যায় বা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা যায় এমন একটা ফাংশন, এবং আমাদের ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি হচ্ছে তাই আমাদের সাইনোসয়েডাল সিগন্যালদের সাথে রিলেটেড, তাই না? তো এই জন্য দেখেন যে আমরা আপনারা হয়তো এটা জানেন যে আমাদের cos x আমরা cos x কে এভাবে প্রকাশ করতে পারি যে হাফ e টু দি পাওয়ার jx প্লাস e ইনভার্স jx। এটা জানেন না আপনারা? হ্যাঁ, এটা তো জানেন। আবার sin x তো এভাবে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল আকারে প্রকাশ করা যায়, তাই না? 1/2 দিয়ে 1/2 দিয়ে ওর মাইনাস হবে প্লাস হবে। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা আমি লিখলাম না, আমরা এটা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? যে cos x টাকে অ্যাপ্লাই করতেছি এখানে, মানে এখানে sin অথবা cos মানে সাইনোসয়েডাল সিগন্যাল আমরা ইউজ করতে পারি আমাদের দরকারে, হ্যাঁ, মডুলেশনের দরকারে। সাইনের সূত্রটা স্যার কি লিখতে হবে? সাইনেরটা 1/2j, তাই না? আর e টু দি পাওয়ার jx তো দেখেন যে এটা আমরা আসলে আমাদের এই
cos x টাকে আমাদের ম্যাথের ক্ষেত্রে আমরা ইউজ করতেছি এখানে উদাহরণ হিসেবে আমরা এখানে আইদার cos ওমেগা ct অথবা sin ওমেগা ct দুটো এখানে অ্যাপ্লাই দিয়ে করব। হ্যাঁ, তো আমরা cos ওমেগা ct নিয়ে আসলে কাজ করি। তো দেখেন যে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে যে যেহেতু আমাদের এটা রিয়েল ফাংশন না, তো তার কারণে আমাদের এমন একটা ফাংশন দরকার যেটা আমরা প্র্যাকটিক্যালি রিয়েলাইজ করতে পারবো। তো দেখেন যে আমরা যেহেতু আমাদের cos x, হ্যাঁ cos x টা যেহেতু আমরা এইভাবে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে, cos x কে যেহেতু আমরা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল আকারে প্রকাশ করতে পারি, তার জন্য আমরা এখানে cos ওমেগা c দ্বারা যদি গুণ করি তাহলে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা গুণ হচ্ছে সিগন্যালটা, তাই না? কারণ cos x কে আসলে এই কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল আকারে প্রকাশ করা যায় এবং আমাদের এই কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা প্রকাশ করার অর্থ হচ্ছে যে এটা ফ্রিকোয়েন্সি শিফটিং ঘটতেছে, তাই না? দেখেন যে এটা কি দাঁড়াচ্ছে যে এখানে ইকুয়াল সাইন হবে যে g of t cos omega ct is equal to half g of t e to the power j omega ct plus g of t e inverse j omega ct। এখন আমরা জানি যে একটু আগেই দেখলাম যে আমাদের এটার ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা c এবং এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে কি g of ওমেগা প্লাস ওমেগা c। ঠিক আছে, এই পাশে এইটা লেখা আছে, দেখেন এই একটু আগে যেটা দেখে আসলাম সেই বিষয়টা পাশে লেখা আছে। ওকে, সো আমরা আসলে এই বিষয়টা ডিসকাস করার কারণটা কি? কারণটা হচ্ছে আমরা কোর্সের শুরু থেকে যে মডুলেশন সম্পর্কে বলতেছি, এই মডুলেশন আসলে ক্যারিয়ার সিগন্যাল এর সাথে রিলেটেড, মানে একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল ব্যবহার করতে হবে এবং আমাদের মডুলেশনের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সিগন্যালটাকে মানে বেসলাইন সিগন্যালটাকে শিফট করা, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে শিফট করা, তাই না? সরানো। এখন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি শিফট করার জন্য আমাদের একটা ক্যারিয়ার সিগন্যাল ব্যবহার করতে হবে। কোন ধরনের ক্যারিয়ার সিগন্যাল ব্যবহার করতে হবে? সাইনোসয়েডাল ক্যারিয়ার সিগন্যাল, মানে সাইন অথবা কোসাইন সিগন্যাল, ঠিক আছে? তো এখন দেখেন যে কেন আমরা সাইন বা কস ব্যবহার করতেছি? কারণ হচ্ছে আমরা এটাকে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল আকারে প্রকাশ করতে পারি। যেমন হচ্ছে যে আমরা cos x কে ভাঙলে পাই হাফ e টু দি পাওয়ার jx প্লাস e ইনভার্স jx, তাই না? তো এখন কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা কোন একটা সিগন্যালকে গুণ করার অর্থ হচ্ছে ওই সিগন্যালের স্পেকট্রাম ওমেগা c বা মাইনাস ওমেগা c ফ্রিকোয়েন্সিতে সরে যাবে, ঠিক আছে? ওমেগা c অথবা মাইনাস ওমেগা c ফ্রিকোয়েন্সিতে সরে যাবে। তো দেখেন যে আমি যে কথাটা বললাম এই কথাটা কি লাস্টে লাইনে লেখা আছে যে this shows that the multiplication of a signal g of t by a sinusoid of frequency omega c, for example cos omega ct, shift the spectrum g of omega by omega plus or minus omega c। মানে উপরের এই যে যেটা লেখা আছে সেটা আসলে প্রমাণ করে যে দেখায় যে আমরা যদি কোনো একটা সিগন্যালকে যদি মাল্টিপ্লাই করি কোন একটা সাইনোসয়েড দ্বারা যার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা সি, এই কাজটা করলে আমাদের স্পেকট্রাম শিফট হবে কোথায়? ওমেগা সি এবং মাইনাস ওমেগা সি প্লাস মাইনাস ওমেগা সি। তো এখন যদি এটা যদি বুঝতে পারেন আমাদের আসলে মডুলেশনের মানে অ্যামপ্লিটিউড মডুলেশনের আমরা শুরু করতে গেছি কি দিয়ে অ্যামপ্লিটিউড মডুলেশন দিয়ে। তো অ্যামপ্লিটিউড মডুলেশনের বেসিকটাই হচ্ছে এই ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি। জিনিসটা বুঝতে হবে লাস্ট লাইনটা স্যার ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই হয়েছে এটা এই লাস্টের লাইনটা স্যার এটা ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই হয়েছে এই এইটারই কথায় প্রকাশ এখানে লেখা আছে যে আমরা যদি কোন একটা সিগন্যালকে যদি মাল্টিপ্লাই করি ফর্মুলা সিটি দ্বারা তাহলে এটার স্পেকট্রাম মানে এটার স্পেকট্রাম এই মানে জি অফ টি এর স্পেকট্রাম কি জি অফ ওমেগা এটা ফোরিয়ার ট্রান্সফর্ম জি অফ ওমেগা সেটা সরে যাবে প্লাস এবং মাইনাস ওমেগা সি, মানে এটা মানে হচ্ছে আমাদের জি অফ ওমেগা সরে গেছে মাইনাস প্লাস ওমেগা সি ফ্রিকোয়েন্সিতে এবং এটার মানে হচ্ছে আমাদের স্পেকট্রাম সরে যাবে মাইনাস ওমেগা সি ফ্রিকোয়েন্সিতে। আচ্ছা, তো এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পরবর্তী স্লাইডে আছে। আচ্ছা, তো আমি একটু এই স্লাইডের টপিকটা সামারি করি কয়েকটা পয়েন্টে। নাম্বার 1 হচ্ছে যে আমাদের এখানে যেহেতু আমাদের কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফাংশন কোনো রিয়েল ফাংশন না, আমাদের এমন একটা ফাংশন নিতে হবে যেটা আমরা প্র্যাকটিক্যালি রিয়েলাইজ করতে পারি। ফর এক্সাম্পল সাইনোসয়েডাল সিগন্যাল সাইন অথবা কস। এখন আমরা এখানে উদাহরণ হিসেবে কসটাকে এখানে নিয়ে আসছি কস এর ফাংশন এবং আমরা জানি যে জি অফ টি কস ওমেগা সি টি এটা ইকুয়াল টু হচ্ছে হাফ জি অফ টি ই টু দি পাওয়ার জি ওমেগা সি টি প্লাস জি অফ টি ই ইনভার্স জি ওমেগা সি টি।
তো এই কাজটা করার মাধ্যমে আমাদের আসলে এই ফাংশনটাকে আমরা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা মাল্টিপ্লাই করতেছি এবং এই কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা কোনো একটা সিগন্যালকে মাল্টিপ্লাই করার অর্থ হচ্ছে ওই সিগন্যালের স্পেকট্রাম ওমেগা সি এবং মাইনাস ওমেগা সি ফ্রিকোয়েন্সিতে সরে যাবে ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই স্লাইড থেকে সামারি। এখন খেয়াল করে দেখেন যে আমরা তো আসলে দেখলাম যে আমাদের ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে, আমাদের কাজে লাগাবো। এখন কোথায় কাজে লাগাবো? আমাদের সবচেয়ে সিম্পল মডুলেশন টেকনিক হচ্ছে ডাবল সাইডেড সারফেস এরিয়া মডুলেশন টেকনিক, ঠিক আছে, সবচেয়ে সিম্পল মডুলেশন টেকনিক। এটা সিম্পল হচ্ছে বোঝার জন্য সবচেয়ে সিম্পল, ঠিক আছে, বোঝার জন্য সবচেয়ে সিম্পল মডুলেশন টেকনিক হচ্ছে এই ডাবল সাইডেড সারফেস এরিয়া। তো ডাবল সাইডেড সারফেস এরিয়ার মডুলেশন আসলে কি সেটা দেখেন যে উপরে সংজ্ঞাটা লেখা আছে যে ডাবল সাইডেড সিগন্যালটা হচ্ছে মেসেজ এবং ক্যারিয়ার সিগন্যালের গুণফল। দেখেন যে এখানে এমনটিটা হচ্ছে, আমি এখানে লিখে দিই যে এখানে এমনটি হচ্ছে মেসেজ সিগন্যাল, মেসেজ অথবা মডুলেটিং সিগন্যাল, এখানে কজোমিটার কি হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, ঠিক আছে, ওমেগা সি হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। সিম্বলগুলোর পরিচয় আমি দিয়ে দিলাম যে এমনটি হচ্ছে মেসেজ কিংবা মডুলেটিং অথবা জেজব্যান্ড সিগন্যাল এবং কজোমিটার সি হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল এবং এখানে ওমেগা সি হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো দেখেন যে আমাদের ডিএসপি এসপি সিগন্যাল এখানে কেন ডাবল সাইডেড বলা হচ্ছে, কেন সাপ্রেসড ক্যারিয়ার বলা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তার আগে আসলে ডিএসপি এসপি আসলে কি বোঝায়, এটার মডুলেটরটা আসলে কেমন দেখায় সেটা নিয়ে দেখি। আচ্ছা, তো দেখেন যে আমাদের ডিএসপি এসপি সিগন্যাল হচ্ছে সোজা কথায় যে দুইটা সিগন্যাল আমরা গুণ করব। কোন দুইটা সিগন্যাল? মেসেজ সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যাল, ঠিক আছে। আচ্ছা, কেন গুণ করতেছি সেটার কারণটা তো আপনারা অলরেডি পেয়ে গেছেন। গুণ করার কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি, ঠিক আছে, কারণ আমরা চাই মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি থেকে সরাতে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে সরাতে, তাই না? এবং সরানোর জন্য কি করতে হবে? আমাদের ক্যারিয়ার সিগন্যাল দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। এই গুণ করার কারণ কি? তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটাকে, মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটাকে ক্যারিয়ারে সরাতে হবে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে সরাতে হবে। তার জন্য এখানে হচ্ছে মাল্টিপ্লাই করতেছি যে এমটি মাল্টিপ্লাইড বাই cos ওমেগা সিসি। আচ্ছা, তো আমরা আসলে এখানে দেখেন যে লেখা আছে যে মডুলেটর, এখানে ব্লক ডায়াগ্রাম দেয়া আছে মডুলেটর, মানে আপনারা যে ল্যাবে যে এক্সপেরিমেন্ট করতেছেন, ঠিক আছে, এক্সপেরিমেন্ট যেই ডিভাইসটা আসলে মডুলেশন করে সেই ডিভাইসটা হচ্ছে মডুলেটর, যে ডিভাইসটা মডুলেশন করে মডুলেটর। তো আপনারা যে ল্যাবে যে এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্টের যে আউটপুট দিচ্ছে, আউটপুট অ্যাকচুয়ালি এই টাইপের একটা ইকুয়েশন জেনারেট করে, ঠিক আছে। আপনাদের ডিএসপি আসছে যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টের আউটপুট মূলত এই টাইপের এক্সপেরিমেন্ট ইয়া জেনারেট করে, আউটপুট জেনারেট করে। মানে আমাদের কোর্সের কিন্তু স্কোপের মধ্যে ইলেকট্রনিক সার্কিটরি নিয়ে আমরা কথা বলবো না, ঠিক আছে। আমরা শুধুমাত্র এই টাইপের কমিউনিকেশন সিস্টেম নিয়ে কথা বলবো, কমিউনিকেশন সিস্টেম কিভাবে কাজ করে তা নিয়ে কথা বলবো, কিন্তু সার্কিট ডিজাইন নিয়ে ক্লাসে খুব একটা কথা বলবো না, কারণ আপনারা অলরেডি ইলেকট্রনিক্স কোর্সে সার্কিট ডিজাইন নিয়ে কাজ করে আসছেন, যে আপনারা কিন্তু বিভিন্ন অপেন কিংবা ট্রানজিস্টর দিয়ে বা মসফেট দিয়ে বিভিন্ন টাইপের সার্কিটরি ডিজাইন কিন্তু শিখেছেন, তাই না, আপনার ইলেকট্রনিক্স কোর্সে। তো আমাদের এই কোর্সটা আসলে ইলেকট্রনিক সার্কিটরি নিয়ে কথাবার্তা কম থাকবে এবং বেশিরভাগ কথাবার্তা আসলে থাকবে কি রিলেটেড, কমিউনিকেশন সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে সেটা রিলেটেড। হ্যাঁ,
আচ্ছা, মানে মনে করেন যে এই যে সার্কিটটি ডেভেলপ করে, এটা অনেক ভাবে ডেভেলপ করা সম্ভব। মানে আপনাদের এমনটি কজমোলজিটি যে মেসেজ ক্যারিয়ারকে গুণ করব, হ্যাঁ, এই কাজটা অনেক বিভিন্ন টাইপের সার্কিটরি দিয়ে রিয়েলাইজ করা সম্ভব। আর ল্যাবে আপনাদের আছে, হ্যাঁ, ল্যাবে যেটা আছে ল্যাব তখন আপনারা বুঝে নিয়েন। কিন্তু এই টাইপের মানে আমাদের মডুলেটরের পারপাসটা হচ্ছে ডিএসপি এসপি মডুলেটরের টার্গেট হচ্ছে যে এরকম একটা আউটপুট জেনারেট করা, যে আউটপুটটা হচ্ছে আমাদের মেসেজ এবং ক্যারিয়ারকে গুণ করবে। এবং গুণ করার কারণ কি? আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে সরানো, মেসেজ সিগন্যাল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে সরানো। আচ্ছা, তো দেখেন যে আমরা একটু আগে একটা বিষয় পরিচয় পাচ্ছি যে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি। আমরা যদি কোনো একটা ফাংশনকে আমরা যদি সাইনোসয়েডাল ক্যারিয়ার সিগন্যাল দ্বারা গুণ করি, তাহলে এই সিগন্যালটা অর্থাৎ মেসেজ সিগন্যালটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে সরে যাবে, তাই না? এখন দেখেন যে সেটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা নিচের গ্রাফ থেকে পাই। দেখেন যে আমরা কি জানি যে m অফ t এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে m অফ ওমেগা। আমরা ধরে নিই যে m অফ t এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে m অফ ওমেগা। আচ্ছা, যেটা কি আমরা জাস্ট উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি যে m অফ ওমেগা হচ্ছে দেখতে এরকম, হ্যাঁ, ধরে নিই যে m অফ ওমেগার চিত্রটা হচ্ছে এরকম। এখানে দেখেন যে m অফ ওমেগা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম মেসেজ সিগন্যালের, m অফ ওমেগা মেসেজ সিগন্যালের স্পেকট্রাম। আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু এটা কিন্তু x লাইক দিস, এটা কিন্তু রেডিয়ান ফ্রিকোয়েন্সিতে প্রকাশ করা হয়েছে ওমেগা, ঠিক আছে? এখানে দেখেন যে এটার ব্যান্ডউইডথ কত 2πb, হ্যাঁ, এখানে ব্যান্ডউইডথ কত 2πb। আচ্ছা, কেন 2πb বললাম বলতে পারবেন কেউ? কেন ব্যান্ডউইডথ 2πb বলা হলো? অ্যামপ্লিটিউড আর হচ্ছে জিম মাস কি আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে বেসব্যান্ড সিগন্যাল মানে মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ 2πb। এখানে চিত্র থেকে বুঝতে পারতেছি কেন 2πb বললাম, এর কারণ সাজেস্ট সূত্রে একটা প্রশ্ন ওখান থেকে একটু বলবেন। বলে আপনি না, এখানে বলে দিই সিগন্যালটা হচ্ছে পাই 2 পাই 4 পাই তো এটাতে হচ্ছে 2 পাই তো এটা রিয়েলাইজ না। আপনাদের ব্যান্ডউইথ শব্দটার মানে কি? ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি এবং সর্বোচ্চ সর্বনিম্ন ফ্রিকোয়েন্সির পার্থক্য, তাই না? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে স্পেকট্রাম সর্বনিম্ন হচ্ছে 0, সর্বোচ্চ হচ্ছে 2πb, দুটোর পার্থক্য হচ্ছে 2πb, অর্থাৎ ব্যান্ডউইথ হচ্ছে 2πb। তো তবে মেসেজ সিগন্যালের ক্ষেত্রে বা বেসব্যান্ড সিগন্যালের ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন, বেসব্যান্ড সিগন্যালের ক্ষেত্রে আমরা নরমালি যেটা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা ব্যান্ডউইথ হিসেবে নিই, কারণ এটা একটা লো পাস সিগন্যাল। এই মেসেজ সিগন্যালটা কি একটা লো পাস সিগন্যাল। তো লো পাস সিগন্যালের ক্ষেত্রে মানে লো পাস সিগন্যালের ক্ষেত্রে কি তার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা তার ব্যান্ডউইথ, তাই না? মেসেজ সিগন্যাল লো পাস সিগন্যাল, এখন এই জন্যই এটার ব্যান্ডউইথ হচ্ছে তার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির সমান। তো বেসব্যান্ড সিগন্যালের জন্য আমরা তার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটাকে তার ব্যান্ডউইথ হিসেবে নিব। এখানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত 2πb। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, আপনারা ম্যাথ করতে গিয়ে সবসময় দেখবেন যে আপনাদের ফ্রিকোয়েন্সি নেগেটিভ ফ্রিকোয়েন্সিও কাজ করতেছেন, ঠিক আছে? কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু সবসময় একটা পজিটিভ মান, ঠিক আছে? নেগেটিভ মানগুলো আসলে এই ফুরিয়ার ট্রান্সফর্ম করার জন্য, ঠিক আছে? ফুরিয়ার ট্রান্সফর্ম করার জন্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের সুবিধার্থে আমরা নেগেটিভ ফ্রিকোয়েন্সি আনছি, বাট ফ্রিকোয়েন্সি হলো একটা পজিটিভ মান, ঠিক আছে? তো আমরা ধরে নিই যে এই চিত্রটা হচ্ছে আমাদের m অফ ওমেগা। এজুম করে নিচ্ছি, ধরে নিচ্ছি বোঝানোর স্বার্থে m অফ ওমেগা হচ্ছে এই চিত্রটা। এখন দেখেন যে আমরা কি জানি যে m অফ t কে অর্থাৎ মেসেজ সিগন্যাল যদি আমরা cos ওমেগা ct দ্বারা যদি গুণ করি, অর্থাৎ ক্যারিয়ার সিগন্যাল দ্বারা যদি গুণ করি, তাহলে সেটা ফ্রিকোয়েন্সি শিফটিং হবে। যে m অফ t এর স্পেকট্রাম ওমেগা c এবং মাইনাস ওমেগা c ফ্রিকোয়েন্সিতে সরে যাবে, তাই না? একটু আগে তো জানলাম এটা। আচ্ছা, এখন দেখেন এটা চিত্রের সাথে প্রকাশ কিভাবে হয়, যে আমাদের এটা কি 0 তে সেন্টার, তাই না? এই স্পেকট্রামটা 0 তে সেন্টার। তো ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি অনুযায়ী আমরা ক্যারিয়ার সিগন্যাল দ্বারা গুণ করার ফলে এটা হবে ডিএসপি সিগন্যালের স্পেকট্রাম। অর্থাৎ দেখেন যে স্পেকট্রামটা এখন ওমেগা c ফ্রিকোয়েন্সিতে সেন্টার এবং মাইনাস ওমেগা c ফ্রিকোয়েন্সিতে সেন্টার। আমি কি নিচে এই সিগন্যালগুলোর পরিচয় দেখি। এটা হচ্ছে মেসেজ স্পেকট্রাম, এটা হচ্ছে ডিএলসি এসসি স্পেকট্রাম।
আছে? এটা হচ্ছে ডিএসপি এসসি স্পেকট্রাম, অর্থাৎ এটা হচ্ছে ডিএসপি এসসি সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন, ওটা হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন। তো আমি যেটা বললাম একটু আগে যে আমাদের এই ক্যারিয়ার সিগন্যাল দ্বারা যদি গুণ করি যার ফ্রিকোয়েন্সি ওমেগা সি, তাহলে আমাদের মেসেজ স্পেকট্রামটা সরে যাবে। কোথায় সরে যাবে? ওমেগা সি ফ্রিকোয়েন্সিতে এবং মাইনাস ওমেগা সি ফ্রিকোয়েন্সিতে চলে যাবে। ঠিক আছে, বিষয়টা কি বুঝতে পারছেন তো কেন? আচ্ছা, আর যদি এটা বুঝতে পারেন তো দেখেন যে এই এ অংশটা কোন অংশটুকু? এম অফ ওমেগা মাইনাস ওমেগা সি, এটা হচ্ছে হাফ এম অফ ওমেগা মাইনাস ওমেগা সি, আর এই অংশটুকু হচ্ছে হাফ এম অফ ওমেগা প্লাস ওমেগা সি। ঠিক আছে, এই অংশটা হচ্ছে মাইনাস ওমেগা সি তে সেন্টার, এইটা হচ্ছে আপনার হাফ এম অফ ওমেগা প্লাস ওমেগা সি, এবং এই অংশটুকু হচ্ছে হাফ এম অফ ওমেগা মাইনাস ওমেগা সি। স্যার মাইনাস ওমেগা সি ওই কোয়েশ্চেনের ব্যালেন্স 4 কি হতে পারে? 4 ডিগ্রি পুরোটা বলতেছি। ব্যান্ডউইথের কথাটা আসতেছি আমি, হ্যাঁ। তো এতটুকু যদি বুঝতে পারেন তাহলে সামনে আগে, হ্যাঁ, যে আমাদের এই অংশটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হাফ এম অফ ওমেগা মাইনাস ওমেগা সি। হাফ কেন আসলে তো জানেন, হাফ আসলে হচ্ছে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা যদি প্রকাশ করি সেক্ষেত্রে সামনে হাফ আসে। আচ্ছা স্যার এই যে শিফটিং হওয়ার পরে 4 পাই বি এটা কেন? 4 পাই বি হচ্ছে ব্যান্ডউইথ, এটা বলতেছে। আচ্ছা, এই স্লাইডের যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এগুলো কিন্তু সামারি করি, ঠিক আছে, কয়েকটা পয়েন্টে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ডিএসপি এসএস সিগন্যাল হচ্ছে সবচেয়ে সিম্পল মডুলেশন টেকনিক, যেখানে মেসেজ সিগন্যালের সাথে আমরা ক্যারিয়ার সিগন্যালকে গুণ করতেছি, এবং গুণ করার কারণ হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালটাকে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে সরাতে হবে। এখানে একটা মডুলেটরের ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, যে মডুলেটেড সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যালকে আমরা মাল্টিপ্লাই করতেছি, রেজাল্ট হিসেবে মডুলেটেড সিগন্যাল পাচ্ছি। এবং আমরা এরপরে যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করছি তা হলো এটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালের স্পেকট্রাম, এবং আমাদের স্পেকট্রামটা আমাদের ক্যারিয়ার সিগন্যাল দ্বারা গুণ করার কারণে এটা হচ্ছে ওমেগা সি এবং মাইনাস ওমেগা সি ফ্রিকোয়েন্সিতে সরে যাবে। এই স্পেকট্রামটা হচ্ছে আমাদের ডিএসপি এসসি স্পেকট্রাম, এবং এখানে আমাদের এই অংশটুকু হচ্ছে হাফ এবং ওমেগা মাইনাস ওমেগা সি, এবং এই অংশটুকু হচ্ছে হাফ এবং ওমেগা প্লাস ওমেগা সি। আচ্ছা, আরেকটা বিষয় লক্ষ্য করছেন যে আমাদের এখানে যে 2a ছিল, এই 2a টা কিন্তু অর্ধেক হয়ে গেছে, a হয়ে গেছে। হয়ে যাওয়ার কারণ কি, যে এখানে হাফ আছে সামনে, আমাদের এখানে যে ম্যাগনিটিউড ছিল 2a সেটা কিন্তু মডুলেশনের পর অর্ধেক হয়ে গেছে। হ্যালো, আমাদের এখানে কিন্তু ম্যাগনিটিউড 2a যেটা কিনা আমাদের মডুলেটেড সিগন্যালের যে স্পেকট্রাম সেখানে কিন্তু অর্ধেক হয়ে গেছে a, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু ইজি বোঝা, যেখানে m অফ ওমেগা 2a কিন্তু এখানে হাফ গুণ থাকার কারণে আমাদের এখানে অর্ধেক হয়ে গেছে a। আচ্ছা, এবার আসি সবার একটা প্রশ্ন করতে, তো যেখানে কেন 4 পাই লেখা, সবার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করে দেখছেন যে আমাদের মেসেজ সিগন্যাল স্পেকট্রাম মানে তার মেসেজ যে ব্যান্ডউইথ সেটা কত 2 পাই বি, তাই না? এখানে লিখি আমি পয়েন্টটা, যে এখানে ব্যান্ডউইথ অফ মেসেজ সিগন্যাল
ইকুয়াল টু হচ্ছে 2 পাই বি ব্যান্ডউইথ অফ হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে bandwidth of DSP ST signal four by three radian per second. আলোটা কম একটু ইয়া করতে আলোটা যে আপনি ইয়া করতে দেখতে প্রবলেম হচ্ছে আচ্ছা তো আমরা একটা বিষয় রিয়েলাইজ করতে পারি যে আমাদের ডিএসপি সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালের দ্বিগুণ ঠিক আছে আচ্ছা এখন দেখেন যে স্যার অর্ধেক স্যার অ্যামপ্লিটিউড অর্ধেক আর ব্যান্ডউইথ দ্বিগুণ আগে ব্যান্ডউইথ নিয়ে কথা বলছি অ্যামপ্লিটিউড অর্ধেক হওয়ার কারণ স্পেকট্রাম থেকে দেখতে পাচ্ছি আচ্ছা তো দেখেন যে এখানে আমাদের কেন ব্যান্ডউইথ দ্বিগুণ দেখেন যে আমাদের এই পয়েন্টগুলো ফ্রিকোয়েন্সির মান কত সেটা দেখি এখানে আমাদের ফ্রিকোয়েন্সির মান কত এখানে তো মাঝখানে তো ওমেগা সি তাহলে ওমেগা প্লাস ওমেগা এটা ওমেগা সি প্লাস হচ্ছে 2 পাই বি এটা হচ্ছে ওমেগা সি মাইনাস 2 পাই বি ঠিক আছে তার মানে রেঞ্জ কতটুকু হয় 4 পাই বি দেখেন যে কি লিখলাম আমি এই ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির মান কত ওমেগা সি প্লাস 2 পাই বি সর্বনিম্ন হচ্ছে ওমেগা সি মাইনাস 2 পাই বি আচ্ছা কেন প্লাস 2 পাই বি লিখলাম বলতে পারবেন কেউ কেন ওমেগা সি প্লাস 2 পাই বি দেখো সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কে বলতে পারবেন হ্যাঁ ডানমান সরে গেছে মানে আমাদের ক্যালকুলেট যে ফ্রিকোয়েন্সি প্রপার্টি অনুযায়ী আমাদের এই পয়েন্টটা এই জিরো তে সেন্টার যেটা সেটা সরে গেছে কোথায় ওমেগা সি তে চলে গেছে এটা সরে গেছে কোথায় ওমেগা সি প্লাস 2 পাই বি এবং এটা সরে গেছে ওমেগা সি মাইনাস 2 পাই বি এইজন্যই আমি লিখলাম যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির মান কত ওমেগা সি প্লাস 2 পাই বি এবং সর্বনিম্ন ফ্রিকোয়েন্সির মান হচ্ছে ওমেগা সি মাইনাস 2 পাই বি ঠিক আছে এইজন্যই তাদের যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফ্রিকোয়েন্সির যে পার্থক্য সেটাই আমাদের ব্যান্ডউইথ এইজন্যই আমি বলতেছি যে এই ডিএসপি সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে 4 বাই বি ঠিক আছে মানে আমাদের খেয়াল রাখবে যে লো পাস সিগন্যালের ক্ষেত্রে আমাদের বেসিক সিগন্যাল হচ্ছে লো পাস সিগন্যাল মানে ডি মডুলেশনের সময় তাকে লো পাস ফিল্টারে আমরা পাস করতে হবে এইজন্য বেসিক সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে তার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির সমান আর ব্যান্ড পাস সিগন্যালের ক্ষেত্রে এগুলো একটা ব্যান্ড পাস সিগন্যাল অর্থাৎ ব্যান্ড পাস সিগন্যালতে আমরা মডুলেশনের সময় পাস করে থাকি তো ব্যান্ড পাস সিগন্যালের ক্ষেত্রে মানে ব্যান্ড পাস সিগন্যালের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন ফ্রিকোয়েন্সির পার্থক্য হচ্ছে তার ব্যান্ডউইথ সর্বোচ্চ হচ্ছে ওমেগা সি প্লাস 2 পাই বি সর্বনিম্ন হচ্ছে ওমেগা সি মাইনাস 2 পাই বি টোটাল রেঞ্জ কত 4 পাই বি অর্থাৎ 4 পাই বি রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে ডিএসপি সিগন্যালের ব্যান্ডউইথ তার মানে আমরা ব্যান্ডউইথের ক্ষেত্রে সম্পর্কটা পেলাম এটা কি যে আমাদের মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ যা ডিএসপি সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে তার দ্বিগুণ আচ্ছা এগুলো তাহলে মুছে দিই একটা হলে যে ইফেক্টটা বাপানিকে হলো মাইনাস আছে মাইনাস 4 পাই বি না না এটা মাইনাস ব্যান্ডউইথ তো আসলে দুটো ফ্রিকোয়েন্সির পার্থক্য না তো মাইনাস কেন মাইনাস 4 মাইনাস 4 টোটাল ডিসটেন্সটা বুঝাচ্ছে ব্যান্ডউইথ মানে ব্যান্ডউইথটা পজিটিভ থাকবে ব্যান্ডউইথ নেগেটিভ না এবার আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে এখানে দেখেন যে আমাদের মডুলেশনের নাম কি মডুলেশনের নাম হচ্ছে ডাবল সাইডেড ডাবল মানে ডাবল সাইডেড মানে দুইটা সাইড বেন্ড আছে ঠিক আছে দুইটা সাইড বেন্ড এখন দুইটা সাইড বেন্ড কি কি একটা হচ্ছে আপার সাইড বেন্ড আর একটা হচ্ছে লোয়ার সাইড বেন্ড ঠিক আছে ইউএসবি বলতে বোঝাচ্ছে
USB stands for upper sideband. So LSB stands for lower sideband. USB দ্বারা আপার সাইডব্যান্ড এবং LSB দ্বারা লোয়ার সাইডব্যান্ড বোঝাচ্ছে। মানে আপার মানে আমাদের যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, দেখেন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তার চেয়ে বেশি যে ফ্রিকোয়েন্সির যে কম্পোনেন্ট তাদেরকে আমরা বলছি আপার সাইডব্যান্ড, এবং ভিতরের দিকে যেটা কম যেগুলো সেগুলোকে লোয়ার সাইডব্যান্ড বলছি। মানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে বাইরের দিকে যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট তাদেরকে আপার সাইডব্যান্ড, এবং যেগুলো বেশি আপার সাইডব্যান্ড যেগুলো কম দেখেন লোয়ার সাইডব্যান্ড বলছি। এবং এখানে কিন্তু আপার সাইডব্যান্ড এবং লোয়ার সাইডব্যান্ড একই তথ্য ধারণ করতেছে। আপার সাইডব্যান্ডে যে তথ্য আছে লোয়ার সাইডব্যান্ডেও একই তথ্য আছে। মানে আমরা যদি যে কোনো একটা সাইডব্যান্ড যদি ট্রান্সমিট করি সেটা আসলে যথেষ্ট হবে, মানে আমাদের তথ্যটাকে পাঠানোর জন্য যথেষ্ট হবে। তো এই জন্যই দেখেন যে আমরা যখন একটু আগে এর আগের ক্লাসটাতে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে পড়তেছিলাম, যখন কিন্তু একটা কথা আসলো যে আমাদের অ্যাম্পলিটিউড মডুলেশন ব্যান্ডউইডথ হিসেবে এফিশিয়েন্ট না। এফিশিয়েন্ট না হওয়ার কারণ হচ্ছে যে এখানে যতটুকু দেখেন যে আমরা ইনফরমেশনটাকে কিন্তু ইনফরমেশনের কতটুকু 2πb না, ইনফরমেশন হচ্ছে তার মানে মেসেজ সিগন্যালের ব্যান্ডউইডথ 2πb, যেখানে ডিএসবি সিগন্যালের ব্যান্ডউইডথ হচ্ছে তার দ্বিগুণ 4πb, তাই না? তো এটা কিন্তু আমাদের ব্যান্ডউইডথ হিসেবে কিন্তু একটা অপচয় বলতে পারেন, ঠিক আছে? মানে এটা আসলে এই এখানে যে 2πb যে ব্যান্ডউইডথ এখানে আসলে সব তথ্য আছে, তারপর আবার একটা এখানে দুইটা সাইডে পাঠানোটা আসলে ব্যান্ডউইডথের লস, ঠিক আছে? ব্যান্ডউইডথ হিসেবে আসলে জিনিসটা এফিশিয়েন্ট না। এর জন্যই আমরা ডিসকাস করতেছিলাম যে এটা আসলে ব্যান্ডউইডথ এফিশিয়েন্ট মডুলেশন টেকনিক না। এই জন্য এটার নামটা আছে ডাবল সাইডব্যান্ড, এই কারণে যে ডাবল সাইডব্যান্ড এই কারণে এখানে দুইটা সাইডব্যান্ড আছে, আপার সাইডব্যান্ড আর হচ্ছে লোয়ার সাইডব্যান্ড। আচ্ছা, সাপ্রেসড ক্যারিয়ার কেন বলা হচ্ছে বলতে পারবেন? এটা কি বড় হয়ে যাচ্ছে না, বড় সাপ্রেস করা মানে হচ্ছে বাদ দেয়া। সাপ্রেস করার অর্থ হচ্ছে কি বাদ দেয়া বা না থাকা। তো এখন কি বাদ দেয়া হচ্ছে? ক্যারিয়ার বাদ দেয়া হচ্ছে, ঠিক আছে? মানে আপনাদের পরবর্তী যে মডুলেশন টেকনিক পড়াবো সেখানে থাকবে হচ্ছে উইথ ক্যারিয়ার, ঠিক আছে? সেখানে থাকবে হচ্ছে উইথ ক্যারিয়ার। তো উইথ ক্যারিয়ারের ক্ষেত্রে এখানে আমাদের ক্যারিয়ার সিগন্যালটাকে আমরা গুণ করব, ঠিক আছে? সেখানে আমাদের ক্যারিয়ার সিগন্যালটাকে যোগ করব। উইথ ক্যারিয়ার মডুলেশনের ক্ষেত্রে আমরা ক্যারিয়ারটাকে এই মডুলেটেড অংশের সাথে যোগ করব, যেখানে ওটার নাম হবে উইথ ক্যারিয়ার। যেখানে আমরা সাপ্রেসড ক্যারিয়ারের ক্ষেত্রে আমরা ক্যারিয়ারটাকে বাদ রাখতেছি, ঠিক আছে? মানে ক্যারিয়ার সিগন্যালটাকে পাঠাচ্ছি না, ট্রান্সমিট করতেছি না, ক্যারিয়ার সিগন্যালটাকে আলাদা ট্রান্সমিট করতেছি, যার কারণে এই মডুলেশন টেকনিকের নাম হয়েছে কি সাপ্রেসড ক্যারিয়ার মডুলেশন। অর্থাৎ ক্যারিয়ার সিগন্যালটাকে মডুলেটেড অংশের সাথে আমরা পাঠাচ্ছি না, যার কারণে এই মডুলেশন টেকনিকের নাম ডাবল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার মডুলেশন টেকনিক। বুঝলাম না। মানে এই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বাইরের দিকে যে সাইড ব্যান্ড সেটা হচ্ছে আপার সাইড ব্যান্ড, এবং ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ভিতরের দিকে যে সাইড ব্যান্ড সেটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। মানে এখানে আমি মার্ক করি রিজিয়নটা, এই রিজিয়নটা হচ্ছে আপার সাইড ব্যান্ড, ঠিক আছে? এই রিজিয়নটা হচ্ছে আপার সাইড ব্যান্ড। নেগেটিভ দিকে তো উল্টা স্যার এইটা যে মানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বাইরের দিকে যে সাইড ব্যান্ড সেটা হচ্ছে কি আপার সাইড ব্যান্ড, এবং ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ভিতরের দিকে যে সাইড ব্যান্ড সেটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। স্যার ভিতর এবং বাইরে বুঝতে পারছেন বিষয়টা? ভিতর এবং বাইরে মানে এক্সিসে মানে ওমেগা সি থেকে ওয়ান ফ্রিকোয়েন্সি করি বাম দিকে না কত আর নেগেটিভ এক্সিস থেকে ধরেন যে আমাদের এই পাশে কি মানে ওমেগা সি ফ্রিকোয়েন্সি থেকে মানে আমাদের জিরো এর দিকে যেটা থাকবে সেটা লোয়ার সাইড, মানে মোট আমাদের
আমাদের লোয়ার সাইড বেড আপার সাইড বেডের রিপ্রেজেন্টেশন পজিটিভ ফ্রিকোয়েন্সিতে যেমন নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে এরকম হবে। মানে মানে এই জিনিসটা এটা মিরর, নেগেটিভ থেকে এটা মিরর, এটা ঠিক আছে। মানে একই জিনিস হচ্ছে নেগেটিভ দিকে আছে, সেখানে যেমন এটা যেমন এটা মিরর, এটা হচ্ছে এটা মিরর। আজকে পর্যন্ত যাবো শুরু থেকে টপিকগুলা রিলেটিভলি ইজি, কিন্তু আবার শুরু থেকে টপিকগুলা বোঝা আসলে আপনাদের জন্য আসলে পরবর্তী টপিকগুলা কেমন পারবেন তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। মানে অ্যামপ্লিটিউড মডুলেশন যত কিছু পড়াবো তার ফাইনালটা বেসিস বলতে পারেন এই ক্লাসটাই, মানে আজকে ফ্রিকোয়েন্সি শিফটিং দেখাচ্ছি, ঠিক আছে। এই ক্লাসের যে কনসেপ্ট এটা কিন্তু অনেক কিছু বুঝতে আসলে হেল্প করবে। নেক্সট ক্লাসে আসলে এটার উপর ম্যাথ করানো হবে। সো ম্যাথ করার জন্য বোঝার জন্য কিন্তু আপনাদের এই টপিকগুলো, এই ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি বুঝতে হবে। এই রিলেটেড, এই ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি রিলেটেড আসলে বেশ কিছু ম্যাথ एग्जांपल করানো হবে। আচ্ছা, তো দেখেন যে আমরা যে বিষয়গুলো শিখলাম সেগুলোকে কয়টা সামারি করা যায়, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে the carriers is surface before transmission not transmitted, মানে ডাবল সাইডের সারফেস ক্যারিয়ার মডুলেশনের ক্ষেত্রে ক্যারিয়ার ও সারফেস থাকে, মানে ট্রান্সমিশন করা হয় না। পাওয়ার এফিশিয়েন্সি ইনক্রিজেস, ট্রান্সমিট পাওয়ার রিকোয়ারমেন্ট ডিক্রিজেস। আচ্ছা, এটার পয়েন্ট আমি আসতেছি। ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট টুয়াইস অফ দ্য ব্যান্ডউইথ অফ দ্য মেসেজ সিগন্যাল, অ্যাঙ্গুলার ডিটেকশন ক্যান নট বি ইউজড। আচ্ছা, 2 এবং 4 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলি। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে পাওয়ার এফিশিয়েন্সি ইনক্রিজেস, মানে কার সাপেক্ষে ইনক্রিজ করতেছে। হ্যাঁ, এটার প্রশ্ন আসে না, পাওয়ার এফিশিয়েন্সি ইনক্রিজেস। এই পয়েন্টটা কেন লেখা হয়েছে? কারণটা হচ্ছে আমরা আরেক ধরনের ডাবল সাইডেড পড়াশোনা করব, সেটা কি ডিএসবি উইথ ক্যারিয়ার, তাই না? মানে ডিএসবি ডব্লিউসি উইথ ক্যারিয়ার। এই উইথ ক্যারিয়ারটাকে জেনারেলি এএম ডাকা হয়। ডিএসবি ডব্লিউসি এটাকে মূলত এএম ডাকা হয়। এএম ডাকা হয় কাকে? মানে অ্যামপ্লিটিউড মডুলেশন, ঠিক আছে, বা এএম সিগন্যাল। এএম সিগন্যাল বলতে অলওয়েজ উইথ ক্যারিয়ারকে ডাকা হয়। মানে এম মানে অ্যামপ্লিটিউড মডুলেশন অনেকগুলো ক্যাটাগরি আছে, কিন্তু ক্যাটাগরির মধ্যে উইথ ক্যারিয়ারটাকে আমরা এএম ডাকি। মানুষজন এএম ডাকে হচ্ছে উইথ ক্যারিয়ার মডুলেশন কে, ডিএসবি উইথ ক্যারিয়ার। তো ডিএসবি উইথ ক্যারিয়ার সাথে তুলনা করলে ডিএসবি সাবস্ট্রেট ক্যারিয়ারের পাওয়ার এফিশিয়েন্সি ভালো। মানে এখানে দেখেন 2 নম্বর পয়েন্টে লেখা থাকে যে পাওয়ার এফিশিয়েন্সি ইনক্রিজেস। ইনক্রিজেস মানে বাড়ে, তাই না? কার সাপেক্ষে বাড়তেছে, কিসের তুলনায় বাড়তেছে? তুলনাটা হচ্ছে ডাবল সাইডেড উইথ ক্যারিয়ারের সাথে। যে ডাবল সাইডেড উইথ ক্যারিয়ার মডুলেশনের তুলনায় ডাবল সাইডেড সাবস্ট্রেট ক্যারিয়ারের পাওয়ার এফিশিয়েন্সি বেটার, ঠিক আছে, পাওয়ার এফিশিয়েন্সি বেটার। আচ্ছা, এরপর হচ্ছে ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট। এটা নিয়ে কথা বলছি যে আমাদের চয়েস অফ দ্য ব্যান্ডউইথ অফ দ্য মেসেজ সিগন্যাল। মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথের দ্বিগুণ হচ্ছে ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট। এনভেলপ ডিটেকশন ক্যান নট বি ইউজড। আচ্ছা, এটার মানেটা এখন বুঝবেন না। এনভেলপ ডিটেকশন আমরা সামনে পড়াবো, তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন। আমাদের এনভেলপ ডিটেকশনটা হচ্ছে, হ্যাঁ, এদিকে তুমি এনভেলপ ক্রিয়েটিভ হয়। এনভেলপ ক্রিয়েটিভ শুধু বলতে যে আমাদের ডিএসবি উইথ ক্যারিয়ার মডুলেশনের একটা ডি মডুলেশন টেকনিক হচ্ছে এনভেলপ ডিটেকশন, ঠিক আছে। মানে এনভেলপ ডিটেকশন হচ্ছে একটা ডি মডুলেশন টেকনিক যেটা ডিএসবি ডব্লিউসি অর্থাৎ উইথ ক্যারিয়ারে ব্যবহার করা হয়, এবং এই ডি মডুলেশন টেকনিকটা আসলে সাবস্ট্রেট ক্যারিয়ারে অ্যাপ্লাই করা যায় না, ঠিক আছে। সাবস্ট্রেট ক্যারিয়ারটা বুঝতে যেমন সোজা, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করাটা অনেক জটিলতা আছে, ঠিক আছে। সাবস্ট্রেট ক্যারিয়ারটা ইমপ্লিমেন্ট করা জটিলতা আছে। এইজন্য সাবস্ট্রেট ক্যারিয়ার সবচেয়ে সিম্পল, কিন্তু প্র্যাকটিক্যালি রিয়েলাইজ করাটা সবচেয়ে কঠিন। স্যার এই যে সাবস্ট্রেটের বিষয়টা স্যার বুঝিনি কিভাবে ট্রান্সমিট করতে কেডিএস মডেল স্যার আমি ট্রান্সমিট করে দেব, তাহলে প্লিজ। মানে সাবস্ট্রেট ক্যারিয়ার দ্বারা বোঝাচ্ছি যে আমরা শুধু এই
এই সিগন্যালটাকে পাঠাবো, সাথে ক্যারিয়ার সিগন্যালটা পাঠাবো না। এখানে ক্যারিয়ার সিগন্যাল কি পজিটিভ আছে, সাথে ক্যারিয়ার সিগন্যাল যোগ করে পাঠাবো না, এই জন্য বলতেছি সাপ্রেস ক্যারিয়ার। যদি ক্যারিয়ারটাকে যোগ করি তখন হয়ে যাবে উইথ ক্যারিয়ার। উইথ ক্যারিয়ারের ক্ষেত্রে ক্যারিয়ারটাকে যোগ করে পাঠানো হবে, সাপ্রেস ক্যারিয়ারের ক্ষেত্রে এই ক্যারিয়ার আলাদা যোগ করে পাঠানো হবে না। মডুলেটর সিগন্যাল যখন ক্যারিয়ার পাঠাবো তখন সেটা উইথ ক্যারিয়ার সিগন্যাল বা ওটাকে ইন জেনারেল এএম ডাকা হয় বা অ্যামপ্লিটিউড মডুলেটেড ডাকা হয়। হ্যাঁ, তো মানে ডিএসপি সাপ্রেস ক্যারিয়ার বলা হচ্ছে এই জন্য আমরা শুধু এই সিগন্যালটাকে পাঠাচ্ছি, মানে মেসেজ গুণন ক্যারিয়ার, এই জন্য এটা সাপ্রেস ক্যারিয়ার যেতে হবে। উইদাউট লিখলে তাই ভালো, উইদাউট লিখলে উইদাউট ক্যারিয়ার ভালো, শর্ট করে লিখছে এটা আসলে সাপ্রেস ক্যারিয়ারটা হচ্ছে সুন্দর সুন্দর আগের স্লাইডে টেক্সটবুকগুলোতে আসলে এভাবে ডেভেলপ করা হয়েছে। আগের স্লাইডে তো আগের স্লাইডটাতে চারটা পয়েন্ট ছিল না, পরবর্তীটা খালি 2 নাম্বার পয়েন্ট আছে, যদি দেখলে স্যার ক্লিয়ারলি বুঝতে পারি। আচ্ছা, দুই নাম্বারটা রিয়েলাইজ করতে হলে আগে আসলে ডাবল সেভেন উইথ ক্যারিয়ার করতে হবে। হ্যাঁ, তবে এখানে একটা বলে রাখি যে ডাবল সেভেন উইথ ক্যারিয়ার তুলনায় কেন পাওয়ার এফিশিয়েন্সি বেটার, সেটার কারণটা কি, যে উইথ ক্যারিয়ারের ক্ষেত্রে কি করা হবে, যে ক্যারিয়ার সিগন্যাল পাঠানো হবে, তাই না? তো দেখেন যে আমাদের কিন্তু মানে ডিএসপি এসসি, হ্যাঁ, ডিএসপি এসসি টা হচ্ছে শুধুমাত্র মেসেজ গুণন ক্যারিয়ার সিগন্যাল, তাই না? গুণন ক্যারিয়ার। আর ডিএসপি উইথ ক্যারিয়ারের ক্ষেত্রে এর সাথে আবার ক্যারিয়ারটা যোগ হচ্ছে, মেসেজ গুণন ক্যারিয়ার প্লাস ক্যারিয়ার, তাই না? তো দেখেন যে আমাদের কেন বলতেছি যে ডিএসপি এসসি পাওয়ার এফিশিয়েন্সি ডিএসপি উইথ ক্যারিয়ার থেকে ভালো, কেন বলতেছি? কারণ হচ্ছে যে আমাদের যে এই যে অংশটুকু, যে মডুলেটেড যে অংশটুকু, হ্যাঁ, তথ্য থাকে কোথায়? তথ্য আছে হচ্ছে এই মডুলেটেড অংশটার মধ্যে, ঠিক আছে? কেন এটাকে ডিএসপি এসসি কে উইথ ক্যারিয়ারের তুলনায় কেন আমরা বেটার বলছি পাওয়ার এফিশিয়েন্সির দিক থেকে? এটা কারণ হচ্ছে যে আমাদের যে তথ্য ইনফরমেশন আছে হচ্ছে এই সিগন্যালটার মধ্যে, ইনফরমেশন আছে এই সিগন্যালটার মধ্যে, যেখানে উইথ ক্যারিয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু বাড়তি একটা জিনিস ট্রান্সমিট করছি, ক্যারিয়ার, শুধু ক্যারিয়ারে কিন্তু কোনো তথ্য নাই, শুধু ক্যারিয়ার সিগন্যালে কোনো তথ্য নাই, তথ্য আছে হচ্ছে মেসেজ গুলো ক্যারিয়ারের মধ্যে তথ্য আছে। তো দেখেন যে আমাদের এফিশিয়েন্সি কোথায় ভালো হবে, ডিএসপি এসসি তে অবশ্যই ভালো হবে, কারণ আমরা উইথ ক্যারিয়ারের ক্ষেত্রে এমন একটা অংশ পাঠাচ্ছি যেটাতে কোনো আসলে তথ্য ইনফরমেশন নাই, যেটা অ্যাকচুয়ালি কোনো তথ্য গ্রহণ করতেছে না। তো যার জন্য আমরা এটা বলা হচ্ছে যে পাওয়ার এফিশিয়েন্সি, যে ট্রান্সমিট পাওয়ার রিকোয়ারমেন্ট ডিক্রিজেস, ঠিক আছে? যে ডিএসপি এর ক্ষেত্রে যে পাওয়ারটা মানে পাঠাতে হবে, ট্রান্সমিট করতে হবে, তার রিকোয়ারমেন্ট ডিএসপি উইথ ক্যারিয়ারের তুলনায় কম। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমি একটু রাখছি, তবে কি কি নেক্সট ক্লাসে পড়াবো তার একটা ডিরেকশন দিই, হ্যাঁ, কারণ আপনারা নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই এই বিষয়গুলো দেখে আসবেন, ঠিক আছে? যে ডিমোডুলেশন অফ ডিএসপি এসসি সিগন্যাল, এবং নেক্সট ক্লাসে কিন্তু ম্যাথ দেখানো হবে। সো এগুলোর কনসেপ্ট খুবই দরকার, আজকে যেগুলো বুঝাচ্ছি এবং নেক্সট দিন যেগুলো পড়াবো, হ্যাঁ, তার সাথে কিন্তু আজকের সবগুলো বিষয়ের খুব ভালোভাবে সম্পর্ক আছে। সো চেষ্টা করবেন নিজেরা এই বিষয়গুলো একটু স্টাডি করে আসার, যেগুলো নলেজ দিলাম আমি, সেই বিষয়গুলো অবশ্যই একবার রিভিশন দিয়ে আসবেন, এবং একসাথে ডিমোডুলেশন কি ঘটে সেটা নিয়ে একবার বলে দিবেন। যে ডিমোডুলেশন একটু শুনে নেন কথাটা, যে মডুলেশন ঘটে হচ্ছে কোথায়? ট্রান্সমিটারে, আর ডিমোডুলেশন ঘটে কোথায়? রিসিভারে। এখন আমি ক্লাসের শুরুতেই বলছি যে আমাদের ডাবল সাইড ব্যান্ড এটা হচ্ছে সবচেয়ে সিম্পল মডুলেশন টেকনিক, এবং এটা ডিমোডুলেশনটাও সবচেয়ে সিম্পল, ঠিক আছে? সবচেয়ে সিম্পল কেন সবচেয়ে সিম্পল? কারণ হচ্ছে এখানে দেখেন যে ডিএসপি সিগন্যালটাকে আমরা যদি সেই একই ক্যারিয়ার সিগন্যাল দ্বারা গুণ করি, মানে ডিমোডুলেশনের ক্ষেত্রে
সেম ক্যারিয়ার সিগন্যাল দ্বারা আমাদেরকে ডিএসসি সিগন্যালটাকে মাল্টিপ্লাই করা লাগছে। মানে একই ক্যারিয়ার সিগন্যাল মানে যার ফ্রিকোয়েন্সি এবং ফেজ সমান, ঠিক আছে? ডিমোডুলেশনের ক্ষেত্রে ডিএসসি সিগন্যালকে একই ক্যারিয়ার সিগন্যাল দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। মানে আমাদের মডুলেশন ডিমোডুলেশনের প্রক্রিয়া প্রায় সেম, শুধুমাত্র ডিমোডুলেশনের ক্ষেত্রে বাড়তি শুধু লো পাস ফিল্টার আছে, ঠিক আছে? মডুলেশনের ক্ষেত্রে যেমন দুইটা সিগন্যাল গুণ করা লাগতেছে, ডিমোডুলেশনেও দুইটা সিগন্যাল গুণ করতে হবে এবং ডিমোডুলেশনে বাড়তি কি আছে একটা লো পাস ফিল্টার। এখন কেন দুইটা সিগন্যাল গুণ করতেছি ওইটার কারণটা ওই ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টির সাথে রিলেটেড। মানে আগে কি হাই ফ্রিকোয়েন্সি শর্ট হইছে, এটা লো ফ্রিকোয়েন্সিতে আবার নামিয়ে আনতে হবে, তাই না? মানে ডিমোডুলেশন কি যে বেস ব্যান্ড সিগন্যালটাকে ফিরে পাওয়া, তাই না? বেস ব্যান্ড সিগন্যালটাকে ফিরে পাওয়ার জন্য হচ্ছে ডিমোডুলেশন করতে হয়। তো এখন ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি অনুযায়ী যেমন আমরা হাই ফ্রিকোয়েন্সি সরিয়ে গিয়ে মডুলেশনের সময় আবার ডিমোডুলেশনের সময় আবার বেস ব্যান্ড সিগন্যালটাকে ফিরে পাওয়া লাগবে। তো যার কারণে আমরা আবার একই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দ্বারা ক্যারিয়ার সিগন্যাল দ্বারা গুণ করতেছি। লো পাস ফিল্টার ব্যবহারের কারণ হচ্ছে বেস ব্যান্ড সিগন্যালটাকে আলাদা করতে হবে। বেস ব্যান্ড সিগন্যাল একটা লো পাস সিগন্যাল, শুধুমাত্র বেস ব্যান্ড সিগন্যালটাকে রাখার জন্য লো পাস ফিল্টার ব্যবহার করতে হবে। আচ্ছা, আপনাদের জন্য একটা কোশ্চেন, আমরা যদিও আমাদের মডুলেটরের ব্লক ডায়াগ্রামে কোনো ফিল্টার দেখাই নাই, কিন্তু মডুলেটরে কোন ধরনের ফিল্টার ব্যবহার করব বলতে পারবেন? হাই পাস স্যার ডিমোডুলেটর না মডুলেটর? মডুলেটরে হাই পাস হাই পাস ফিল্টার হাই পাস মডুলেটরে ব্যান্ড পাস সরি মডুলেটরে ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করতে হবে, ঠিক আছে? মডুলেটরে অবশ্যই ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করতে হবে। ব্যান্ড পাস ফিল্টার কেন মডুলেটরে কেন ব্যান্ড পাস ফিল্টার? কারণ আপনি একটা চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাবেন এবং হ্যাঁ, মানে ব্যান্ড পাস ফিল্টার এই জন্য যে আপনার একটা নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আপনি পাঠাবেন, ঠিক আছে? এই জন্য মডুলেটরে ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করতে হবে। স্যার লো ফ্রিকোয়েন্সি হচ্ছে যেটা মেন সিগন্যাল ওইটার এটা ক্যাটাগরি, আর হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল যে হাই ফ্রিকোয়েন্সি লাগে এটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার হাই ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, মানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে সেন্টার ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করতে হবে মডুলেশনের সময়, আর ডিমোডুলেশনের সময় হচ্ছে লো পাস ফিল্টার ব্যবহার করতে হবে। সব সময় এইটাকে ইউজ করতে হবে। মানে লো পাস আমাদের মডুলেশনের এবং ডিমোডুলেশনের রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, মডুলেশনের সময় একটা নির্দিষ্ট ব্যান্ডউইথের সিগন্যালকে পাস করতে হবে, তাই না? আর ডিমোডুলেশনে একটা বেস ব্যান্ড সিগন্যালকে পাস করা লাগবে চ্যানেলের মধ্যে দিয়ে। আসল বাদ দিয়ে আসল বাদ দিতে হবে। সেটা হচ্ছে লো পাস ফিল্টার। মানে আমার চ্যানেল দেখেন যেই মাধ্যমে আপনি সিগন্যাল পাঠাবেন সেই মাধ্যমটা একটা ব্যান্ড পাস ফিল্টারের মতো কাজ করবে, তাই না? এর জন্য ব্যান্ড পাস ব্যান্ড পাস ভিডিও